This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH মাঝে মাঝে কোনো কোনো তারিখ, কোনো কোনো তিথি, এগুলো খবরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শুধু খবর কেন, সম্ভাব্য খবরের ক্ষেত্রে হতো। সেই জন্যেই যে তারিখটার কথা আজকে আমাদের সবার মাথায় রাখতে হবে, অর্থাৎ কালকের তারিখটা, কালকের তিথিটা আপনাদের একটু জানিয়ে দিই। কাল 6ই সেপ্টেম্বর, তিথি চতুর্দশী। কাল কি জানেন? ওই 10 দিনের গণেশ উৎসবের পরিসমাপ্তি। এমনিতে শনিবার, উইকেন্ড, তারপর এরকম একটা উৎসবের পরিসমাপ্তি। আপনারা জানেন যে মুম্বাই থেকে মহারাষ্ট্রে এই গণপতি উৎসব কত বড় হয়। মুম্বাই অফিস থেকে আমাদেরই এক সহকর্মী, তিনি কলকাতায় এসছেন। কাল ভোরের ফ্লাইটে তার ফিরে যাওয়ার কথা। তাকে একটু থাকতে বলছিলাম, একটা কাজ ছিল, রাজি হচ্ছিলেন না। বলেন কোনোভাবে যদি 12টার পর হয়ে যায় তাহলে আর বাড়ি ফিরতে পারবো না, সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। মানে এই রকমই পরিস্থিতি কাল গোটা মুম্বাইয়ের হবে, গোটা মহারাষ্ট্রের হবে। সব মানে মানুষ মানে কি, গোটা মুম্বাই কালকে রাস্তায় থাকবে, রাস্তায় পা ফেলার জায়গা থাকবে না। এবার একটা কথা, এরকম একটা সময়ে আমি জানি আপনাদের মধ্যে এই কথাটা আলোড়ন সৃষ্টি করতে পারে, আপনাদের খারাপ লাগতে পারে, আশঙ্কিত হতে পারেন। তাও বলি, আজকে এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন কালকের দিনটা নিয়ে আমরা কথা বলছি, কালকে কত মানুষ রাস্তায় থাকবেন, ভিড় হবে, কথা বলছি, তখন একটা ফাঁকা জায়গার কথা আপনাদের যদি মনে করিয়ে দিই। বৈসারন ভ্যালি, পেহেলগাঁও, সেখানে কজন মানুষ ছিল? কয়েকশো পর্যটক ছিল। আর তার মধ্যে থেকেই বেছে বেছে কিছু লোককে তো সন্ত্রাসবাদীরা তাদের নিশানা বানিয়ে নিয়েছিল। অনায়াস টার্গেট প্র্যাকটিস করেছিল বেছে বেছে। আর সেখানে কালকে মুম্বাইয়ের ছবিটা একবার ভাবুন তো, কয়েক কোটি মানুষ রাস্তায় থাকবেন, সবাই গণেশ ভক্ত, কিন্তু কারুর কাছে তারা টার্গেট হিসেবে বিবেচিত হবেন না তো। আর মুম্বাই পুলিশের ট্রাফিক হেল্পলাইনে যে হুমকি মেসেজটা এসছে, সেটা কোথাও গিয়ে সত্যি প্রমাণিত হয়ে যাবে না তো? হ্যাঁ, একটা মেসেজ এসছে ওই মুম্বাই পুলিশের ট্রাফিক হেল্পলাইনে। সেখানে কি বলা হয়েছে জানেন? লস্করে জিহাদি তারা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটাবে কালকে। বলা হচ্ছে তাদের টার্গেট ওই 1 কোটি মানুষকে হত্যা করা। আর তার জন্য 14 জন পাকিস্তানি জঙ্গি ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে। 400 কেজি RDX ইতিমধ্যেই ভারতে পাচার করা হয়েছে। আর 34 জন মানব বোমা তৈরি করা হয়েছে। তার মানে লস্করে জিহাদির 20 জন স্লিপার সেলের মেম্বার এদেশেই ছিল, তারা সক্রিয় হয়ে গেছে। এবং 34টা গাড়িতে 34 জন মানব বোমা মুম্বাই শহরের 34 জায়গায় বিস্ফোরণ ঘটাবে। এটাই ওই সংক্ষিপ্ত হুমকি মেসেজের মূল কথা। আর তারপরেই তো মুম্বাই জুড়ে তল্লাশি শুরু হয়েছে। এমনিতেই এই বর্তমান পরিস্থিতিতে যে কোনো উৎসবের সময় পুলিশকে সতর্ক থাকতে হয়, কারণ ধারাবাহিকভাবে এই রকমের হুমকি তো বিভিন্ন সময় এসেই যাচ্ছে। আপনারা দেখবেন ওই 15ই আগস্ট বা 26শে জানুয়ারি, এর আগেও সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু যে উৎসবে অসংখ্য মানুষ রাস্তায় নেমে আসেন, তার জন্য তো আরও বেশি সতর্ক হওয়ার প্রয়োজন। দেখুন, গণেশ উৎসবে সন্ত্রাসবাদী হামলার সতর্কতা তো আগেও ছিল। তার সঙ্গে সঙ্গে RSSের সদর দফতর এবং সরসংঘচালক মোহন ভাগবতের ওপর হামলার হুঁশিয়ারিও ছিল। এবার কাল সেখানে এই গণেশ উৎসবের শেষ দিনে কতটা আতঙ্ক ছড়াবে ভাবতে পারছেন?
এবার কেউ ভাবতেই পারে না 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 এইগুলো এরকম কিছু হবে না, এগুলো ওই প্রত্যেকবারই বিভিন্ন হুমকি আসে, এটা এরকমই একটা হুমকি। কিন্তু বিশ্বাস করুন, এতটুকু আত্মতুষ্টিতে ভোগার তো উপায় নেই এই মুহূর্তে। কারণ আপনাদের মনে করিয়ে দিই, মুম্বাইয়ের সেই প্রবাদ প্রতিম পুলিশ অফিসার রাকেশ মারিয়ার সেই উক্তিটা, জঙ্গিদের শুধু একবার সফল হতে হয়, কিন্তু পুলিশকে প্রত্যেকবার সফল হতে হয়। সত্যি তো, প্রত্যেকবার সফল হতে হয় পুলিশকে, কারণ যে বাড়ি তারা ব্যর্থ হয় সে বাড়ি সেই ব্যর্থতার মূল্য চোকায় অসংখ্য মানুষ প্রাণ দিয়ে। সুতরাং মুম্বাই পুলিশকে এবারও সফল হতেই হবে, কারণ এই হুমকি মেসেজের সারবত্তা থাকুক চাই না থাকুক, ঝুঁকি নেওয়ার সত্যিই কোনো উপায় নেই। মুম্বাই জুড়ে বড়সড় নাশকতার আশঙ্কা করছেন গোয়েন্দারা। 400 কেজি RDX নিয়ে মুম্বাইয়ে ঢুকে পড়েছে 14 জন জঙ্গি। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে 34 জন মানব বোমা। 1993 সালের আদলে মুম্বাইয়ের 34 জায়গায় গাড়ি বোমা বিস্ফোরণের ছক। লস্করে জিহাদি নামে এক জঙ্গি সংগঠনের নামে মেসেজ পাওয়ার পরেই গোটা বাণিজ্য নগরী জুড়ে হাই অ্যালার্ট। লস্করে জিহাদের সঙ্গে লস্করে তৈবার কোনো সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দেশের পশ্চিম প্রান্তে যখন লস্কর জঙ্গি গোষ্ঠীর হামলার ছক, পূর্ব প্রান্তে তখনই জেশ হামলার আশঙ্কা। কয়েকদিন আগেই নেপাল দিয়ে বিহারে 3 জেশে মোহাম্মদ জঙ্গি ঢুকে পড়ে বলে গোয়েন্দা সূত্রে খবর মেলে। তাদের ছবি প্রকাশ করেন গোয়েন্দারা। হুসেইন আলী রাওয়ালপিন্ডির বাসিন্দা, আদিল হোসেনের বাড়ি উমরকটে, মোহাম্মদ উসমানের বাড়ি পাকিস্তানের বাহাবালপুরে। পুজোর ঠিক আগে বিহারে জেশ জঙ্গির উপস্থিতি চিন্তায় ফেলেছে রাজ্যের গোয়েন্দাদেরও। দুর্গাপুজো কি টার্গেট হতে পারে? নতুন চালু হওয়া ইস্ট ওয়েস্ট মেট্রোয় নাশকতার ছক কষছে না তো জঙ্গিরা? কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া হচ্ছে না, কারণ কয়েকদিন আগেই ফ্লোরিডায় প্রবাসী পাকিস্তানিদের একটি অনুষ্ঠানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির ভারত আক্রমণের ছক বা প্ল্যানের কথা জানিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন যে পূর্ব দিক থেকে ভারতকে আক্রমণ করা হবে। 16 তারিখ আসিফ মনির দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিলেন। তারপরই পেহেলগামে ধর্ম জিজ্ঞেস করে গণহত্যা করা হয়। পাক ফিল্ড মার্শালের আস্ফালনকে তাই হালকাভাবে নিচ্ছে না ভারত। বিশেষ করে বাংলাদেশের ক্ষমতা যখন মৌলবাদীদের হাতে, তখন পশ্চিমবঙ্গের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তা থেকেই যায়। দেখুন, কাল যদি ওই গণেশ উৎসবে কোনো রকম নাশকতার চেষ্টা না হয়, তাহলে কি এই মুম্বাই পুলিশের STF যাবতীয় তদন্ত সব বন্ধ করে দেবে, সতর্কতা শিখিয়ে তুলে দেবে? একদম না। ওই মেসেজ ট্রেস করে দেখা হবে এবং সম্ভাব্য সমস্ত রকম সোর্সকে কাজে লাগিয়ে জানার চেষ্টা হবে যে এই সন্ত্রাসবাদীরা সত্যিই কি ঢুকেছে, যদি ঢুকে থাকে কোন রুটে ঢুকেছে, তারা বাইরের থেকে এসছে না এই দেশের ভেতরেই তাদের তৈরি করা হয়েছে। কেন? কারণ হতে পারে যে ওই স্ট্র্যাটেজি হিসেবে জঙ্গিরা এই চতুর্দশীর তিথিটাকে ভাসিয়ে দিয়েছিল, কিন্তু তাদের লক্ষ্য অন্য। দীপাবলিতে হামলা চালালো তারা, হতে পারে তো, সব হতে পারে। কোনোভাবেই আত্মতুষ্টিতে তাই ভোগা চলবে না। আর সেরকমই মুম্বাই টার্গেট, সুতরাং আমরা নিশ্চিন্তে থাকতে পারি। এটা ভেবে কলকাতার গোয়েন্দারাও চেয়ারে গা এলিয়ে বসে থাকতে পারবেন না। দেখুন, দুর্গাপুজোটা তো এখন গোটা বিশ্বের একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু, ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। বহু বিদেশি পর্যবেক্ষক তারা সব এই দুর্গাপুজো উপলক্ষে কলকাতায় আসবেন। কলকাতাতেও তো এখন কোটি কোটি মানুষ রাস্তায় নামেন ওই ঠাকুর দেখতে। এইটা একদিকে যেরকম উৎসবের সময়, একই সঙ্গে আশঙ্কার সময় নয় কি? খেয়াল করে দেখুন তো, আমরা লস্করের মুরিদকে ঘাঁটি গুড়িয়ে দিয়েছি, জৈশের বাওয়ালপুরের ঘাঁটি গুড়িয়ে দিয়েছি। এবার তার বদলা নিতে যদি আমাদের পুজো প্যান্ডেলকে ওরা টার্গেট করতেই পারে। যারা ধর্ম জিজ্ঞেস করে গণহত্যা করে, তারা ধর্মীয় উৎসবকেই তো টার্গেট করবে, এটাই স্বাভাবিক। এই জন্যই তো এই গণপতি উৎসবের ক্ষেত্রে এটা ভাসিয়ে দেওয়া হয়েছে। এবার কলকাতার দুর্গাপুজোকে টার্গেট করলে আন্তর্জাতিক অ্যাটেনশন পাওয়া যাবে, এটাই তো স্বাভাবিক এই মুহূর্তে, তাই না? তাছাড়া আসিফ মনির ভারতের পূর্ব দিকের সম্পদগুলোকে ধ্বংসের কথাও তো বলেছেন। এবার কলকাতা, সে তো পুরোটাই দেশের একটা সম্পদ। ইস্ট ওয়েস্ট মেট্রো যোগাযোগের ক্ষেত্রে সম্পদ। আমাদের
রাজ্যের বিভিন্ন জায়গায় যে জিনিসগুলো রয়েছে, জেলা বলুন বা কলকাতা বলুন, সে ভিক্টোরিয়া বলুন, রাজভবন বলুন, সব কিছু। এবং সব থেকে বড় কথা, এখানে স্ট্র্যাটেজিক লোকেশনও তো খুব কম নেই। মনে আছে আপনাদের ওই পাকিস্তানের চর জ্যোতি মালহোত্রা শিলিগুড়িতে গিয়ে করোনেশন ব্রিজের ছবি তুলেছিল? কেন তুলেছিল? কারণ সেটা আইএসআই এর নজরে ছিল। ওটা চিকেন স্নেকের ওই অঞ্চলটার একটা গুরুত্বপূর্ণ অংশ। এবার আমাদের শহরে ফোর্ট উইলিয়াম রয়েছে, গার্ডেন রিচ, সেখানে শিপ বিল্ডার্স রয়েছে, যেখানে আমাদের যুদ্ধ জাহাজগুলো তৈরি হয়। তাহলে বুঝতে পারছেন যে আমাদের রাজ্যে তো এমনিতে সন্ত্রাসের চাঁদমারির কোনো অভাব নেই। আমাদের প্রস্তুতি কেমন? এই প্রশ্নটা এরপর স্বাভাবিকভাবেই আসবে, কারণ প্রত্যেকের ভেতরে আমি জানি একটু গুড়গুড়ানি আছে। যাদের নেই তাদের হয়তো শুরু হয়ে যাবে। কিন্তু প্রশ্নগুলো বিশ্বাস করুন কাউকে ভয় পাওয়ানোর জন্য না, সতর্ক করার জন্য। কারণ এই সম্ভাবনাগুলো কখনো উড়িয়ে দেওয়া যায় না। তবে আমি নিশ্চিত অন্য ক্ষেত্রে অনেক বক্তব্যের সম্মুখীন হলেও এই হোমওয়ার্কগুলোতে অন্তত আমাদের পুলিশ খামতি রাখবে না। কারণ এগুলো এমন একটা জিনিস যেটা কেউ মানে হিসেবের বাইরে রাখতে পারেন না আর কি। এবার দেখুন, এই যে প্রস্তুতির কথা, এই যে পুলিশের কথা, এসব আবার অনেকের পছন্দ নাও হতে পারে। শাসক দলের কেউ কেউ হয়তো হিসেব দিয়ে দেবেন যে আমেরিকান সেন্টারে হামলা বা বউবাজারের বিস্ফোরণের পর কলকাতা শহরে আর কোনো কিছু হয়েছে? কোনো সন্ত্রাসবাদী হামলা হয়নি, কোনো রকম বিস্ফোরণ হয়নি। আর ওই দুটো হামলা যে হয়েছিল, শেষ দুটোই তো হচ্ছে বাম জমানায়। আর 2014 সালের 2রা অক্টোবরে খাগড়াগড় বিস্ফোরণের পর বাংলায় তো ওই রকম সন্ত্রাসবাদী যোগাযোগ কিছু দেখা যায়নি, অন্তত কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি। ঠিক, কিন্তু বৈশারণ ভ্যালিতেও কি অতীতে কখনো হামলা হয়েছিল? হয়নি তো, এবার তো হলো। ওরকম যদি হয় তাহলে কি হবে? এবং এটা যে হতে পারে, চারপাশে যে এমনিতেই মাঝে মধ্যেই গুলি গোলা ছোড়াছড়ি টুকটাক চলছেই, সেগুলো তো আমরা দেখছি। ফলে কোনো কিছু বড় কিছু ঘটে যাওয়ার রসদ যে চারপাশের লোকজন মজুত করেননি, গ্যারান্টি দিয়ে বলা যাবে। এবং সেটার যে রাস্তাটা কিভাবে এরকম ঘটনা ঘটছে, তার কিছু কিছু ইঙ্গিতও তো আমরা পেতে শুরু করেছি। এই যে রহরা অস্ত্র উদ্ধার কাণ্ডে আমরা কি দেখেছিলাম মনে আছে আপনাদের? লালবাজারের নাকের ডগায় ওই দাঁয়েদের বৈধ অস্ত্রের দোকান থেকেই নাকি বেআইনি অস্ত্রের কারবার হচ্ছিল। ওখানে খুঁজতে গেলেন রহরায়, পৌঁছে গেলেন ধর্মতলায়, পুলিশ টেরও পায়নি গোটা ব্যাপারটা। 4 আগস্ট এই অস্ত্র উদ্ধার হয়েছিল রহরার রিজেন্ট পার্কের যোগীপাড়ায়। গ্রেফতার হয় মধুসূদন বন্দ্যোপাধ্যায়। তাকে জেরা করলে প্রথমে মুঙ্গের থেকে অস্ত্র আমদানির কথা বলা হয়। এরপরই বেঙ্গল পুলিশের এসটিএফ তদন্তভার হাতে নেয়, আর অভিযুক্তকে জেরা করলে বেরিয়ে আসে সত্য। উত্তর 24 পরগনার রহড়াতে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধারের মামলাতেও এবার কলকাতা যোগ। লালবাজার থেকে কয়েকশো মিটার দূরে থাকা এই যে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী আমরা দেখতে পাচ্ছি যে এই দোকানের 3জন মালিককে এবার গ্রেপ্তার করলো এসটিএফের গোয়েন্দারা। শুধু গ্রেপ্তারই নয়, তার পাশাপাশি এই যে লাইসেন্সপ্রাপ্ত বিপণী রয়েছে এই দোকানটিকেও কিন্তু সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয়েছে এসটিএফের তরফ থেকে। রহরার অস্ত্র উদ্ধারে মুঙ্গের নয়, খাস কলকাতার যোগ। বৃহস্পতিবার রাতে বিবাদী বাগের বৈধ অস্ত্রের দোকানে হানা দেয় এসটিএফ। দোকানের 3 মালিক সুবীর দাঁ, আবির দাঁ ও সুব্রত দাঁকে গ্রেফতার করা হয়। 3 জনেরই বাড়ি গিরিশ পার্কে। দোকান থেকে 1 নলা ও 2 নলা মিলিয়ে 41টি বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে। দোকানে স্টক মেলানোর সময় এসটিএফের তদন্তকারীরা দেখেন এই বন্দুকগুলি ও প্রচুর কার্তুজের কোনো হদিশ মিলছে না। এসটিএফের গোয়েন্দারা বলছেন যে এইভাবেই কোনো নথিপত্র ছাড়া, কোনো কাগজপত্র ছাড়া এই ধরনের বিভিন্ন ধরনের অস্ত্র মজুত রাখা হতো এই দোকানে। যারা বেআইনি কারবারের সঙ্গে যুক্ত তারা এই দোকানের সঙ্গে যোগাযোগ করত এবং তারপর তারা সেই অস্ত্র কিনে নিয়ে নির্দ্বিধায় চলে যেতে পারতো এবং পরে গিয়ে সেটা অ্যাসেম্বল করে নেওয়া হতো। অর্থাৎ শুধুমাত্র এই ডিলারদের যে কর্মী তারাই নয়, মালিকরাও এই বেআইনি কারবারে, অস্ত্র কারবারে যুক্ত। তাও কোথায়? একেবারে লালবাজারের ঠিক নাকের ডগায়। ধৃতদের শুক্রবার বারাকপুর আদালতে পেশ করা হয়।
কয়েক মাস আগেই জীবনতলাতে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের মামলাতেও এই দোকানের নাম সামনে উঠে এসেছিল এবং সেই সময় এই দোকানের কয়েকজন কর্মী তাদেরকে এসটিএফের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন এবং সেই সময় যে তথ্য সামনে উঠে এসেছিল যে এই দোকানের যারা কর্মীরা রয়েছেন তারা বেআইনিভাবে এই লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী থেকে বেআইনি যারা অস্ত্র কারবারিরা রয়েছে তাদের কাছে বিভিন্ন সময় কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র চড়া দামে বিক্রি করত। কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তখন যদি কলকাতা পুলিশ সক্রিয় হতো বা বেঙ্গল এসটিএফ বা কলকাতা এসটিএফ সক্রিয় হতো তাহলে এই মালিকদের কারবারও সেই সময় সামনে আসতো। ফলে কলকাতার বুকে একেবারে কলকাতা পুলিশের সদর দফতরের নাকের ডগা এই ধরনের বৈধ অস্ত্রের কারবারিদের এরকম অবৈধ কারবার রীতিমতো উদ্বেগের বিষয় বলেই মনে করছেন অনেকেই। ভাগ্যিস এসটিএফ ওই কোটা মেলাতে গেছিল, তাই জন্যই দেখেছিল যে কাগজপত্র নেই, এরকম 41টা এইরকম অস্ত্র রয়েছে। মানে এই অস্ত্রগুলো যে কোনো অসাধু উদ্দেশ্যে ওরকম কোনো লোকের কাছে চলে যেতে পারত। এরকম কাগজহীন অস্ত্রশস্ত্র, এটা তো যারা সাধু উদ্দেশ্যে অস্ত্র কিনবেন, লাইসেন্স নিয়ে কিনবেন, তারা তো কখনোই নেবেন না, কারণ এতে ঝক্কি বেশি, এটা বেআইনি। এই অস্ত্র বেআইনি অস্ত্র তো তারাই নেবেন যারা বেআইনিভাবে সেটা ব্যবহার করতে চান। তারা কি সোজা রাস্তার লোক? আর তার সাথে অত কার্তুজ, দেখুন বৈধ অস্ত্রের জন্য এই দোকানগুলোর কার্তুজেরও তো একটা কোটা থাকে। এবার সেই কোটা ব্যবহার করে যদি অসংখ্য বাড়তি কার্তুজ চলে আসে এবং সেগুলো অসাধুদের হাতে চলে যায়, তারা তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। দেখেননি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী গ্যাসের বৈধ গ্রাহকদের কোটার সিলিন্ডার অবৈধভাবে বাজারে ওই যেখানে সব বিভিন্ন দোকানগুলো রাস্তার ধারে আছে তাদের কাছে চোরাচালান করে দেয়, সেখানে তাদের দিয়ে দেয়। এই জন্যই তো গ্যাসে বায়োমেট্রিক চালু করার কথা ভাবা হচ্ছে। আর হিসেব বহির্ভূত এই 41টা বন্দুক উদ্ধারের কারণ কি? সেটাও তো একই রকম, অনুমোদনের বাইরেও অস্ত্র মজুত করা হতো, সেগুলো বেআইনিভাবে ব্যবহার করার জন্য। এবার সেটা বিক্রি নাকি ভাড়া খাটানো হবে, কিছু তো একটা হবে। সাজিয়ে রাখতে তো কেউ আর বেআইনি অস্ত্র মজুত করে না, তাই না? কিন্তু দেখুন গোটা ব্যাপারটা ওই এটা ট্র্যাডিশন আপনারা ধরতে পারেন, এটা প্র্যাকটিস ধরতে পারেন। ওই যেরকম গ্যাসের গোডাউন থেকে করা হয়, ওই বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের বদলে আমাদের বাড়িতে যে রান্নার গ্যাসের সিলিন্ডার সেগুলোকে ওই রাস্তার ধারের দোকানগুলোতে চালান করে দেয়। সেগুলো আপনার আমার নামেরই সিলিন্ডার, কিন্তু পাঠিয়ে দেওয়া হয় ওখানে। ঠিক একইভাবে হয়তো এই দোকানগুলোও সেটা করছিল। গ্যাস আর বন্দুক এক নয় তো, এর ক্ষেত্রে তো আরও সতর্ক হওয়ার কথা। পশ্চিমবঙ্গের স্কটল্যান্ড ইয়ার্ডের হেড অফিস এই খবরগুলো তার মানে রাখছিল না, নাকি খবর ছিল? সেটাও তো একটা প্রশ্ন। কিন্তু দুটোর তো দুটো মানে। যদি পুলিশের কাছে খবর না থাকে তাহলে সেটা নিশ্চিতভাবেই গোয়েন্দা ব্যর্থতা, কিন্তু যদি খবর থাকে তাহলে তো ওটা দুর্নীতি। অপশান এই দুটোই। দেখুন নভেম্বরে শিয়ালদায় ওই বৈঠকখানা বাজারের থলিতে 5টা পিস্তল, 90 রাউন্ড গুলি উদ্ধার হয়েছিল, জানেন আপনারা। ডিসেম্বরে এজিসি রোড থেকে অস্ত্র উদ্ধার হয়। 9 জানুয়ারি তপসিয়া থানা এলাকার থেকে বন্দুক, গুলি প্রভূত পরিমাণে উদ্ধার হয়। 27 জানুয়ারি শিয়ালদায় ওই সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অস্ত্র উদ্ধার হয়। মার্চে শিয়ালদা স্টেশনে হাটে বাজার এক্সপ্রেস থেকে অস্ত্র উদ্ধার হয়। মানে জায়গায় জায়গায় অস্ত্র উদ্ধার হয়েছে। এবার তো দোকান থেকেই অস্ত্র উদ্ধার হচ্ছিল। এবার এর সঙ্গে পাল্লা দিয়ে বাকি আর লিস্ট বাড়ালাম না। বিভিন্ন জায়গায় কখনো রাজনৈতিক নেতা, কখনো কাউন্সিলর, কখনো পঞ্চায়েত সদস্য, কখনো সাধারণ মানুষ, কখনো ওই প্রেমিকা, এরা তো এই অস্ত্রর টার্গেট হয়েছে। এই অস্ত্রর কোন অস্ত্রগুলো, এই যতগুলো উদ্ধার হলো আর কি, এর বাইরে যেগুলো পাচার হয়ে গেছে, তার মধ্যে কোন অস্ত্রের লক্ষ্য এরা হচ্ছেন তো বটেই। ফলে এই অস্ত্র যদি চারপাশে এইভাবে ছড়িয়ে থাকে, মুখ্যমন্ত্রী বলার পরেও উদ্ধার করতে বলেছিলেন, তারপরে গুলিগোলা চলা তো খুব বেশি কমেনি। আর যে রেটে উদ্ধার হচ্ছে, হ্যাঁ এটা বলতে পারেন মুখ্যমন্ত্রী বলেছিলেন তো ওই জন্য সব উদ্ধারিত হচ্ছে, তাও ঠিক। আর যেগুলো উদ্ধার হয়নি এতদিন পর্যন্ত, সেগুলো তো ছড়িয়ে রয়েছে চারপাশে। বুঝতে পারছেন বাংলার মানুষের কাছে দুটো অপশানই বাকি থাকে,
বাড়ির থেকে বেরোলে হয় জীবিত ফিরবেন অথবা হাসপাতালের মর্গে পৌঁছবেন, খুব কপাল ভালো থাকলে হাসপাতালের বেডে। কারণ এইভাবে গলি বন্দুকের কারবার চললে আমাদের ভাগ্যে বেঘরে মরার সম্ভাবনাটা তো 16 আনার জায়গায় 18 আনা। আর একটা কথা, এটা যদি হয় তাহলে আপনারা একটু নিশ্চিন্ত হতে পারেন। ভাবছেন তো এটা কি কথা হলো, এদিকে মরার কল কি আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেগুলো আপনি বলে দিলেন, অদৃশ্য নল আমাদের পেছন পেছন তারা করে বেড়াচ্ছে সেটা বলে দিলেন, দিয়ে বলছেন নিশ্চিন্ত থাকবো। আরে সব কিছুর একটা ভালো দিক থাকে। ধরুন আসিম মুনির যদি এই খবরটা পেয়ে যান, উনিই তো এই যাবতীয় সন্ত্রাসবাদী বিভিন্ন জায়গায় পাঠিয়ে টাটিয়ে এই জঙ্গি কার্যকলাপগুলো করাচ্ছেন এখন, তিনি যদি পেয়ে যান, জানতে পারেন যে এই বাংলার মানুষজন এমনিতেই এই রকম নিরাপত্তাহীন, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে, তাহলে তিনি নিশ্চিতভাবেই বেঙ্গল প্ল্যানটা বাতিল করে দেবেন। কারণ যেখানে মানুষের জীবনের এমনিতেই কোনো গ্যারান্টি নেই, যেখানে এমনিতেই মানুষ যখন তখন ওই গুলির বন্দুকের শিকার হয়ে যেতে পারে, সেখানে খরচ করে এই সন্ত্রাসবাদী হামলা করে কী লাভ? আপনারা ভাবছেন, আমিও ভাবছি, এটা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য খুব একটা সম্মানজনক আলোচনা হচ্ছে না। ঠিক এই আলোচনাটা করতে আমরা চাইছিও না। ওই বললাম, আগে যেটা বলেছিলাম, এখনও সেই জায়গাতেই আটকে থাকতে চাইছি। যে পুলিশ বিভাগকে, যে গোয়েন্দা বিভাগকে স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো, তার সমতুল্য বলা হতো, কিছু ক্ষেত্রে হয়তো তার থেকে বেটার, সে পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ, এরা তাদের সম্মানের প্রতি সুবিচার করবেন। আমরা নিশ্চিন্ত থাকব, নিরাপদ থাকব, এটা আমরা চাই, এটাই প্রার্থনা। কিন্তু কী করব বলুন, মানুষের চোখে পুলিশের সম্মানের গ্রাফটা যে হারে নামছে, সেক্ষেত্রে অন্যরকম ভাবনারও অবকাশ থেকেই যায়। এড়াতে পারবেন সত্যিটা? এই সত্যিটাও না দেখি আমরা থাকতে পারি না। সত্যি তো কম নেই, সেই সত্যি কি কম পড়িয়াছে? এই যে শওকত মোল্লার পাইলট কারের ধাক্কা একজন বাইক আরোহী মারা গেলেন, তারপর কি দেখা গেল? দেখা গেল ওই পাইলট কারটার অবস্থাই শোচনীয় ছিল, কাগজপত্র সব ঠিকঠাক নেই, মেয়াদ পুরনো সব। এটাকে আপনি ব্যতিক্রমী ঘটনা বলে বলবেন? পুলিশের ক্ষেত্রে এটা ব্যতিক্রম ভাবা যায়? মুশকিল হচ্ছে এই ব্যতিক্রমটাই বাস্তব। আমরা জেলায় জেলায় খবর নিয়েছি, জানেন তো, প্রত্যেকটা জেলায় পুলিশের গাড়ির শোচনীয় অবস্থা, মেনটেন্যান্সের সারাই ঠাড়াই করার কোনো জাস্ট বালাই নেই। আর পুলিশের গাড়িকে তো পুলিশে ধরারও ভয় নেই, তাই বিভিন্ন কাগজপত্র ফেল করে থাকলেও বা মেয়াদ পেরিয়ে গেলেও বা গাড়িগুলো এমনিতেই লজ্জরে হয়ে গেলেও এই সমস্ত ভয় টয় কিছু নেই। ও ঠিক আছে, আমাদেরকে কি বলবে? যে নিয়মকানুনগুলো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য, পুলিশ স্বাভাবিকভাবেই তার তোয়াক্কা করে না। মানে সাধারণ মানুষের জন্য যেটা ফাইন, পুলিশের কাছে সেটাই নাকি আইন। যারা কাগজ দেখতে চায় তাদের কাগজ ঠিক রয়েছে তো? জলপাইগুড়ি জেলা পুলিশের এই যে গাড়িগুলি দেখছেন, এর কোনোটার ইন্স্যুরেন্স ফেল, কোনোটার পলিউশন ফেল, কোনোটার আবার ফিটনেস সার্টিফিকেট নাই বলে অভিযোগ। আইন রক্ষকদের গ্যারেজেই আইন ভঙ্গের গুচ্ছ গুচ্ছ নমুনা। এই বিষয়ে কথা বলেছিলাম জলপাইগুড়ির ডিসি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরীর সঙ্গে। তিনি জানান, বিষয়টি নজরে এসছে, প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের এমন একাধিক গাড়ি চলছে যেগুলির সঠিক কাগজপত্র নেই। পুলিশের প্রয়োজন অনুযায়ী গাড়ি ভাড়াও করা হয়, সেগুলির কাগজপত্রও কি দেখে নেওয়া হয়? কারণ গাড়ির ধাক্কায় কারো মৃত্যু হলে বিমার টাকা কোথা থেকে আসবে? যদিও চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি এই বিষয়ে কিছু বলতে চাননি। পুলিশের গাড়ি, মাথায় হুটার লাগানো, পুলিশের বোর্ডও সাঁটা, কিন্তু নম্বর প্লেট নেই। সেই গাড়ি আবার আগুপিছু করছে আদালত চত্বরে। হাঁড়ির একটি চাল টিপে যেমন বোঝা যায় ভাত কতটা সিদ্ধ হয়েছে, এই একটি গাড়ি বলে দিচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বাহন বৃত্তান্ত। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিস, পুলিশ লাইন, কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ি, আসানসোল দক্ষিণ থানা, আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়ি, আসানসোল আদালত চত্বর, এমনকি জিআরপি
এই সমস্ত জায়গায় গাড়িগুলির বেহাল দশা, কারোর ইন্স্যুরেন্স মেয়াদ উত্তীর্ণ, কারোর আরসি ক্যান্সেল, কারোর ফিটনেস মেয়াদ উত্তীর্ণ, কারোর আবার पॉल्यूशन सर्टिफिकेट मेयाद उत्तीर्ण। तो क्या बात नॉलेज में तो एक भी आया नहीं आज तक कि ऐसा कोई गाड़ी, पुलिस की गाड़ी जो है उसका कोई पेपर फेल है करके आया नहीं। और हमारा पुलिस की गाड़ी जितने भी हैं, कुछ पुलिस व्हीकल पुलिस के अपने हैं, कुछ भाड़ा में है, और जो भी अगर पुलिस के अपने भी हो या भाड़ा में लिए हुए गाड़ियां हो, तो हमारा यहाँ पर एमपी सेक्शन है, हमारे डीसीपी हेडक्वार्टर सर के अंडर है, और वो एसीपी आर्म्ड पुलिस उनको डायरेक्टली सुपरवाइज करते हैं। এগুলো প্রত্যেকটা এনকোয়ারি করা দরকার। একজন সিনিয়র অফিসার একজন সিট গঠন করে রাজ্যে এবং কলকাতা ওসি ট্রান্সপোর্ট রয়েছেন নানা জায়গায়, রাজ্যে এবং নানা জায়গায়, তাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যারা দেখতেন তারা কেন এটা ধরতে পারলেন না? মোটর ভেহিকেলসের যারা ইন্সপেক্টররা রয়েছেন তাদেরকেও এটা দেখার দরকার ছিল। মোটর ভেহিকেলস রুলস অনুযায়ী ভারতবর্ষে গাড়ি চলবে, যারা এটা ব্রেক করবে তাদের জন্য পানিশমেন্ট হতেই হবে। তাহলে অনেক জায়গাতেই বেআইনি গাড়িতে চড়েই আইন রক্ষা হচ্ছে পশ্চিমবঙ্গে। জেলাওয়ারির রিপোর্ট তো সে কথাই বলছে। দেখুন, রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি টাড়ি ঠিক নেই দেখে একটা কথা মনে হচ্ছে, জানেন তো, আপনি আচরি ধর্ম পরেরে শিখাও, এই কথাটা কি পুলিশকে কেউ কোনোদিন শেখায়নি? নিজে আইন ভাঙলে কি অন্যকে কখনো আইন শেখানো যায় বলুন তো? ভাবছেন তো? না না, ছিচি, এরা হয় নাকি কখনো? কে বলেছে হয় না? নিশ্চয়ই হয়। আম জনতা তো বটেই, কদিন আগে ভারতীয় সেনাকেও তো এই ট্রাফিক আইনের শিক্ষা দিয়েছিল পুলিশ। ভুলে গেলেন এত চটপট? ওই রাইটার্স বিল্ডিংয়ের কাছে যেখানে ইউটার্ন নেওয়াটা বারণ, সেখানে বিপজ্জনকভাবে বাঁক নেওয়ার অপরাধে এবং পুলিশ কমিশনের গাড়িকে বিব্রত করে দেওয়ার ভয়ঙ্কর অপরাধে এই ফোর্ট উইলিয়ামের গাড়ি চালকের বিরুদ্ধে তো নির্দিষ্ট ধারায় কেস হয়েছিল। এবার এগুলোকে যদি আপনি কেস স্টাডি হিসেবে দেখেন, মানে ওই সেনার গাড়ি ধরে কেস দেওয়া টেওয়া বা পরে তার কোথায় কোথায় কীরকম মুভমেন্ট আছে সেগুলো খুঁজে দেখা ওই সিসি ক্যামেরার থেকে, মানে যদি গোটা ব্যাপারটাকে আপনি একটু গুরুত্ব দেন তাহলে বুঝতে হবে যে এই আপনি আচরি ধর্মটর্ম কোনো ব্যাপারই নয়। নিজে ধার্মিক না হয়েও অন্যকে নিশ্চিন্তে ধর্মজ্ঞান দেওয়া যায়, নিজে আইন না মেনেও অন্যকে আইনের পাঠ পড়ানো যায়। এবং সেক্ষেত্রে আমাদের পুলিশ আমাদের গর্ব তো বটেই, আমাদের শিক্ষকও বটে। আর তাই আজ পুলিশ নিজেই নিজেকে উইশ করেছে। আবার চমকে উঠলেন তো? হ্যাঁ, আজ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওই শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছে কলকাতা পুলিশ। এবার প্রাথমিকভাবে পড়ে সবার যেটা মনে হয়েছে যে এটা তো শিক্ষকদের শুভেচ্ছা জানানো, আর সেইটাকে মানে করে মানে সোজা সবটা ব্যাপারটাকে বুঝে অনেকেই মনে করেছেন এই শুভেচ্ছা বার্তাটা তো বোধহয় জুতো মেরে গরুদান। কারণ সাম্প্রতিককালে তো আমরা দেখেছি শিক্ষক হতে চাওয়া ওই চাকরি প্রার্থীদের অথবা চাকরিহারা শিক্ষকদের রাস্তায় মেরে ধরে কী কাণ্ডই না করেছে, কিছুই তো বাদ যায়নি, লাথি টাথি সবই হয়েছে বলে শোনা গেছিল। এবার সেই সব করার পর এখন পুলিশ যে শুভেচ্ছা জানাচ্ছে, এটা দেখে সবাই তো ওইটাই মনে করতে পারেন এটা তো ঠিক ওই জুতো মেরে গরুদান হচ্ছে। কিন্তু পুলিশ যে আসলে নিজেই নিজেকে উইশ করেছে সেটা তো কেউ বুঝতে পারেননি। শুদ্ধ সবাই দল বেঁধে সোশ্যাল মিডিয়ায় পুলিশের শুভেচ্ছা বার্তা নিয়ে হাসি ঠাট্টা করছেন। কিন্তু বিশ্বাস করুন, ঠিক সময় ঠিক জায়গায় যে পুলিশ শিক্ষা দিতে পারে এবং তার জেরে তারা যে শিক্ষক, এটা পুলিশের নিশ্চয়ই মাথায় আছে। তাই জন্য তারা শিক্ষক দিবসের যথার্থই শুভেচ্ছা বার্তা জানিয়েছে ঠিক লক্ষ্যে। যে কলকাতা পুলিশ লাথি মারল মাস্টারমশাইদের স্বাভাবিক বিক্ষোভে, বিকাশ ভবনে যাবেন, শিক্ষা মন্ত্রকের উত্তর দেবার যোগ্যতা নেই, পুলিশ এসে জোর করে তুলে নিয়ে চলে যাচ্ছে যেন ক্রিমিনালদের মাথায় তুলে নাচছে যে পুলিশ, সেই পুলিশ মাস্টারমশাইদের পিটি অ্যাক্সেস করছে এবং হাজতবাস করাচ্ছে, তারা আবার শুভেচ্ছা জানাচ্ছে। এই শুভেচ্ছাটা আসলে একটা ব্যঙ্গাত্মকভাবে শিক্ষকদের প্রতি মনোভাব দেখানো কলকাতা পুলিশের কাজ, তাই প্রমাণ করে। কলকাতা পুলিশ যে কোনো অকেশনেই এই ধরনের সামাজিক বার্তা দিয়ে থাকেন, এটা সদর্থক উদ্যোগ, পুলিশের একটা মানবিক প্রয়াস। সিপিএম আর বিজেপির সমস্যা হচ্ছে ওরা তো টিকে আছে শুধু সামাজিক মাধ্যমে,
যাবতীয় ট্রোলিং, যাবতীয় কিছু হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আজকে যদি সোশ্যাল মিডিয়ায় ভোট হয়, আপনি লিখে রাখুন 294টা বিধানসভার মধ্যে 295টা আসনে সিপিএম জিতবে, আর 294 300টা আসনে বিজেপি জিতবে। কিন্তু বাস্তবের মাটিতে যখন ভোট হয়, সিপিএম শূন্য থাকে আর বিজেপি এবার লিডার অফ অপোজিশন হবে না। যারা মানুষের সাথে থাকে না, শুধু সোশ্যাল মিডিয়ায় বেঁচে থাকে, মানুষও তাদের সোশ্যাল মিডিয়ায় দেখতে পছন্দ করবে। তো সরকার শিক্ষক দিবস পালন করেছে 4 তারিখে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন কি বদল করা যায়? সাহস, এ দম্ভ, ঔদ্ধত্য, অহংকার বাঙালিরাই ভাঙতে পারবে। দেখুন, শুভেন্দু অধিকারী বিষয়টাকে একটু সিরিয়াসলি নিয়ে ফেলেছেন, কিন্তু রাজ্য বিজেপি কর্তারা যে এখন যথেষ্ট সিরিয়াস এটা নিয়েও কোনো সংশয় নেই। তারা এখন যথেষ্ট দুশ্চিন্তার মধ্যেও তো রয়েছেন। গতকাল ওই বিধানসভার ঘটনাটা মনে আছে তো আপনাদের, তো এই বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রীর ভাষণ ঘিরে যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়, তারপর থেকে বেশ কয়েকজন বিজেপি বিধায়ক হাসপাতালে ভর্তি আছেন, যাদের মধ্যে অগ্নিমিত্রা পাল আবার একটু বেশি অসুস্থ বলে শোনা যাচ্ছে। মানে বেশি বললে যা ওরকম না, ব্যাপারটা চিন্তার বিষয়, এটুকুনি বলা যেতে পারে। ফলে এখন বিজেপি বিধায়করা বা বিজেপি নেতারা তারা একটু চিন্তায় থাকবেন, এটা স্বাভাবিক। মুড ঠিক থাকবে না, এটাই হওয়ার কথা। কিন্তু এই যে কারণে এই চিন্তা, সেই পরিস্থিতি তো কাল সারা রাজ্যের মানুষ চোখের সামনে দেখে ফেলেছেন। বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রীর বক্তব্যটুকু লাইভ করার কথা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নিয়ে, বাংলার অস্মিতা নিয়ে, এগুলো নিয়ে কথা বলবেন, এটা সবাই জানতেন। কিন্তু সেটাকে কেন্দ্র করে যে টান টান ঘন্টা তিনেকের একটা থ্রিলার তৈরি হয়ে যাবে, সেটা সম্ভবত ওই আইন প্রণেতারা আজ করতে পারেননি। পেলে নিজেদের চেহারাটা এভাবে সবার সামনে তুলে ধরতেন কি? আর তুলে যখন ধরেইছেন, তখন বিষয়টা পাবলিক হয়ে গেছে। মানে আমাদের টাকায় যারা ভোটে জেতেন, যারা আমাদের টাকায় এমপি এমএলএ হন, যারা আমাদের ভোট পেয়ে নিজেদের জনপ্রতিনিধি হিসেবে চিহ্নিত করেন, বা যাদের ওপর আমরা আমাদের ভালো মন্দ এই সমস্ত ঠিক জায়গায় তুলে ধরার বা ঠিক করার দায়িত্ব তুলে দিই, তারা সংসদ বা বিধানসভায় গিয়ে কি করেন, এটা নিয়ে অনেকেরই অনেক সময় সংশয় টংশয় থাকে আর কি। অনেকেই অনেক সময় জানতে টানতে চান। সংসদ টিভিতে লোকসভা বা রাজ্যসভার লাইভ টেলিকাস্ট হলেও এখন পর্যন্ত আমাদের ওই বিধানসভার রোজকার বিষয় টিষয়ের সম্প্রচারের কোনো স্থায়ী বন্দোবস্ত নেই। বিশেষ করে বিশেষ মুহূর্তে এমন এমন ঘটনার কথা পরের দিন ওই খবরের কাগজে টাগজে পড়তে হয়, তখন মনের মধ্যে আফসোসই হয়, দেখতে পেলে মন্দ হতো না। তো এইবার আমরা হাতে গরম অন্তত একটা মুহূর্ত তো দেখে ফেললাম। রাজ্যের 294টা আসনের ভোটারই নিশ্চিতভাবে বুঝে গেছেন কতটা ব্যস্ত থাকেন আমাদের বিধায়করা ওই বিধানসভায় গিয়ে। এতটাই ব্যস্ত থাকেন, ওই তুই চোর না মুই চোর, কি চোর চোর চিৎকার চেঁচামেচি করে, মানে একটা অদ্ভুত একটা রাজত্ব, যে রাজত্বের বর্ণনাটা তারাই স্লোগান দিয়ে করেন, সেই রাজত্বে বা সেই মানে ব্যস্ততার মধ্যে তাদের যে সমস্যার কথাগুলো বলার সময় পাওয়াটা একটু মুশকিল, এটা কিন্তু রাজ্য শুদ্ধ মানুষ নিশ্চিতভাবেই বুঝে গেছেন। একটা জিনিস শুধু বিষয়ে জানেন তো মনে হচ্ছিল, এই এতটা ব্যস্ততা দেখাতে গিয়ে না তারা বিধানসভা স্পিকারের কাজটা বাড়িয়ে দিয়েছেন। বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার আজ কি বলেছেন জানেন? বলেছেন যে তিনি যথেষ্ট লিবারাল হয়েই সভা পরিচালনা করেন, শাসক বিরোধী সব পক্ষকেই সমান নজরে দেখেন, সবাইকে সমানভাবে বলতে দেন। কেউ বিধানসভার নিয়ম ভাঙলে তাকে কড়া হতেই হয়, কড়া না হয়ে উপায় থাকে না, কিন্তু সেখানেও কোনো ভেদাভেদ করেন না। এই এতটা শুনলেন তো, শুনে তো ভাবছেন এগুলো বলার কি ছিল? এটাই তো হওয়ার কথা। বিধানসভা স্পিকারের চেয়ারে যিনি বসবেন তিনি যে নিরপেক্ষ হবেন, এটাই তো স্বাভাবিক। হঠাৎ করে এরকম বলতে হলো কেন স্পিকারকে যে তিনি নিরপেক্ষতার সঙ্গেই তার কাজটা করেন? বলতে হলো তার কারণ সেই নিরপেক্ষতা নিয়ে অলরেডি প্রশ্ন তুলে বসে আছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রীর যত ইলেকশন আসছে, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, যত স্ক্যাম সামনে আসছে, নেতারা জেলে যাচ্ছে, উনি খুব টেনশনে আছেন। কি বলতে কি বলছেন কাকে ঠিক নাই। সাসপেন্ড করে দাও, বার করে দাও, কতদিন আপনি বার করবেন?
বিধানসভাটা আছে কি জন্য? সেখানে বিরোধীরা আওয়াজ তুলবে বলে। পার্টি বলে দেয় কাকে সাসপেন্ড করতে হবে, স্পিকার বলে দিচ্ছে হ্যাঁ একে সাসপেন্ড। কি দেখছি সার্কাস, গোটা বিধানসভা একটা সার্কাস, আর সার্কাসের সবথেকে বড় জোকারের নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেটা বিধানসভায় করা যায় না সেই ধরনের আচরণ করলে পরে তখনই বিধানসভা পরিচালনার ক্ষেত্রে আমাকে কিছু কিছু কঠোর পদক্ষেপ নিতে হয়। কিছু কিছু লোক থাকে তারা সবসময় কটু কথা বলে, কিন্তু কনস্ট্রাকটিভ যদি ক্রিটিসিজম হয় সেটা শুনতে ভালো লাগে। গ্রহণ করি, ওদের আরও শেখার দরকার আছে, ওদের বই পড়ার দরকার আছে, বই পড়ে শিখে বিধানসভায় আসুক। রাস্তার বক্তৃতা বিধানসভায় চলে না। সরকার পক্ষেরও এমন কিছু কিছু সদস্য রয়েছেন যারা হয়তো হাততালি পাওয়ার জন্য, অনেকে আছে আমি দেখেছি, উৎসাহিত করে। এই উৎসাহিত করা উচিত না। দেখুন, সত্যি কথা সব সময় তো সবাই বলেন না, সত্যি কথা সব সময় তুলে ধরাও যায় না, কিন্তু চোখের সামনে দেখলে অনেক কিছু পরিষ্কার হয়ে যায় এবং তার মধ্যে কিছু কিছু কথা গোটা বিষয়টাকে কিন্তু আমাদের সামনে আরও পরিষ্কার করে দেয়। এই যে বিমান বন্দ্যোপাধ্যায় বললেন না, সরকার পক্ষেরও কেউ কেউ আছে যারা হাততালি দিয়ে গোটা ব্যাপারটাকে উৎসাহিত করেন। আসলে তারা এনজয় করে, সবাই মিলে বেশ মিলে মিশে একটু এনজয় করে বিধানসভাটা চালাতে চান এবং সেটা করতে গিয়েই তারা এত বেশি ব্যস্ত হয়ে পড়েন যে আপনার আমার যে ইস্যুগুলো ওখানে ঠিকভাবে আলোচিত হওয়া দরকার সেটা তুলতে হয়তো ভুলে যান। এই জন্য দেখুন চারপাশে কত কত সমস্যা, সেগুলোর সমাধান খুঁজে পাওয়া যায় না। দেখুন, শুভেন্দু অধিকারীকে গোটা সেশনের জন্য সাসপেন্ড করা হয়েছিল, তারপর বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপির আরও 5 জনকে সাসপেন্ড করেছেন গতকাল। এবার দিলীপ ঘোষের যুক্তি হচ্ছে মুখ্যমন্ত্রী যাতে ফাঁকা মাঠে গোল দিতে পারেন, অর্থাৎ বিরোধীহীন বিধানসভায় যাতে বাঙালি অস্মিতা প্রসঙ্গে নিজের কথাগুলো রেকর্ড করিয়ে নিতে পারেন এবং লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সেটা যাতে ভোটারদের শোনাতে পারেন, সেটা নিশ্চিত করতেই বিজেপি বিধায়কদের একের পর এক করে সাসপেন্ড করা হয়েছে। এবার মজার ব্যাপার কী জানেন, এক্ষেত্রে তার সঙ্গে অধীর চৌধুরীর মতামতটা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। বাট দুজন রাজনৈতিক নেতা, সেই অর্থে দুজনই বিরোধী শিবিরের লোক, মানে দুটো ভিন্ন মতাবলম্বী বা দুটো আলাদা শিবির হলেও বিরোধী তো বটেই। এবার তাদের মতামত মিলতেই পারে, তার মধ্যে আলাদা হওয়ার কি আছে? আলাদা হওয়ার আছে সেটা হচ্ছে অদ্ভুতভাবেই দুজন সমান অবস্থানে থাকা মানুষের বক্তব্য যখন একই জায়গায় এসে মিলে যায় না, তখন মনে হয় কমন কি কিচ্ছু নেই, নতুন আরও কিছু কমন জিনিস পাওয়া যাবে নাকি ভবিষ্যতে, মানে এই প্রশ্নটা তৈরি হয়। মানে মনে হয় যে দুজনের দুটি পথ, দুটি দিক থেকে এসে ভবিষ্যতেও কি কোথাও মিলে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। মানে কথা যদি কেউ ভাবেন তাহলে কিন্তু বুঝতে হবে যে তিনি বাংলার রাজনীতিটাকে খুব মনোযোগ দিয়ে ফলো করছেন। তিনি জানেন যে প্রধানমন্ত্রী রাজ্য সফরে এলে যেরকম দিলীপ ঘোষ সেই সভায় ডাক পান না, তেমনি কংগ্রেস হাইকমান্ড প্রদেশ কংগ্রেসের নেতাদের দিল্লিতে ডাকলে তালিকায় অধীর চৌধুরী যে থাকবেনই সেটাও এখন হলফ করে বলা যায় না। এই তো প্রধানমন্ত্রী যেদিন দমদমে এলেন, সেদিন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কোথায়? তিনি তখন বেঙ্গালুরুতে। আর যেদিন ওই কংগ্রেসের দিল্লির সদর দপ্তর থেকে পশ্চিমবঙ্গ কংগ্রেসের ওই কমিটির তালিকাটা প্রকাশ হলো, সেদিন সদ্য প্রাক্তন ওই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নামটাকে কোথায় পাওয়া গেল? দেখা গেল আছে 5 নম্বরে। দেখুন, এদিক থেকে যদি দেখেন তাহলে অবশ্যই বিজেপির দিলীপ ঘোষ আর কংগ্রেসের অধীর চৌধুরী একই পাটাতনে দাঁড়িয়ে আছেন। এর বাইরে অধীর চৌধুরী আজ বলেছেন যে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে বাংলার তৃণমূল সরকারের নাকি কোনো পার্থক্য নেই। তাই নরেন্দ্র মোদী যেরকম কংগ্রেস মুক্ত ভারতের কথা বলেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিরোধী শূন্য বিধানসভার স্বপ্ন দেখেন। এবার অধীর চৌধুরীর এই মতামতটাকে যদি গুরুত্ব দেন তাহলে দেখবেন তার সঙ্গে বামেদের সেই সেটিং তত্ত্ব আবার মিলে যাচ্ছে। কি অদ্ভুত না? এবার এটা দেখে আবার কেউ A = B আর B = C হলে A = B = C ভাবতে যাবেন না। এটা রাজনীতির অঙ্কে একটু এখনও মাঝখানে 2-4টে গোলমেলে ধাপ থাকে আর কি। হতে পারে, কোনোটাই অস্বাভাবিক কিছু নেই, কিন্তু সেটা এখন পর্যন্ত সেটা করতে গেলে ঠিক সমীকরণটা মিলবে না। অবশ্য তাতে
আলাদা করে ভাবাভাবিরও কিছু নেই, এইরকম হতেই পারে। ধরুন অধীর চৌধুরী হলেন কংগ্রেসের সেই নেতা যিনি গত কয়েক বছর ধরে রাস্তার বাঁদিক দিয়ে হাঁটছেন। বিশেষ করে বাংলার রাজনীতির ক্ষেত্রে তার এই যে একটু মায়ে ঘেঁষা অবস্থান, সেটাকে অনেকেই বলেন যে এটা একটু একবজ্ঞা মমতা বিরোধিতার জন্যই নাকি এটা হয়েছে, এবং এটাও বলেন ওই একবজ্ঞা মমতা বিরোধিতার জন্যই নাকি প্রদেশ কংগ্রেস সভাপতির চেয়ারটাকে অধীর চৌধুরী হারিয়েছেন। দেখুন 2026-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলকে জোট বার্তা দিতেই নাকি সোনিয়া গান্ধীর কথায় অধীর চৌধুরীকে রাজ্য কংগ্রেসে একটু পেছনের সারিতে নিয়ে গেছেন মল্লিকার্জুন খাড়গে। গতকাল মুখ্যমন্ত্রী বিধানসভায় বিরোধী বেঞ্চের দিকে তাকে কি বলেছেন আপনাদের মনে আছে তো? আগামী দিনে ওই জায়গায় তৃণমূল থাকবে, অন্য দলও থাকতে পারে, কিন্তু বিজেপি থাকবে না। এইখানটাতেই প্রশ্ন, হঠাৎ করে অন্য দলকে ওখানে কি করে দেখলেন? তৃণমূল থাকবে এটা নয় বোঝা গেল যে তারা সব আসন তারাই জিতে নেবেন, বিরোধীরা যেগুলোতে জিতেছেন সে মানে বিজেপির লোকজন যেটাতে জিতেছেন সেটাতে তারা জিতবেন না, তারা হারবেন, সেখানে তৃণমূল জিতবে, তারা এসে বসবেন, এই অবধি পুরোটা ঠিক আছে। কিন্তু অন্য দলটা কারা আসবে? এমনিতে এইবারের বিধানসভার পরিস্থিতিটা বেশ গোলমেলে। একমাত্র বিজেপি ছাড়া একজনই বিরোধী আছে, নওশাদ সিদ্দিকী। এবার একজনকে নিয়ে কি একটা দল এরকমভাবে ভাবা যেতে পারে? তাহলে কার কথা বললেন? বিজেপি থাকবে না, আর নওশাদ সিদ্দিকী থাকলেন, একা তিনি অতজনের জায়গায় আর কি করে নেবেন? তাহলে একা এবং অনেকে হতে কোন দল আসবে? এখানেই প্রশ্ন। যে দল আসবে তারা তৃণমূলের জোট সঙ্গী হবে না তো? বিজেপিকে ধাক্কা দিয়ে, জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, জিরো। সবাই দেখেছে, গোটা ভারত সাজেস্ট করছে মাথার ডাক্তার দেখানো। এটা মুখ্যমন্ত্রীর ভাষণ ছিল না। মানসিক অবস্থা বিপর্যস্ত হলে যা হয়, এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়, বিজেপি নয়। বিজেপি হাটাও, দেশ বাঁচাও। ভেবেছিল একটা শুভেন্দুকে বাইরে রাখলে ফাঁকা মাঠে গোল করে বেরিয়ে যাব, রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানদেরকে সাপোর্ট করব, বাংলা বাঙালি বলে বেরিয়ে চলে যাব, গোল করে দেবো আইপ্যাকের ভিত্তিতে। 10 গোল খাইয়েছে কাল বিজেপি। একে প্রাক্তন করব, এর সবংশ দুর্নীতির দায়ে জেলে পাঠাবো। 34 বছর যারা দাপটে রাজত্ব করেছে, কেউ ভেবেছে সিপিএম কোনোদিন শূন্য হবে? হয়েছে তো। এখন আমরা সেটা লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য, রাজ্যসভাতে কমাস বাদে শূন্য হতে চলেছে। এখন আমরা সেটা চ্যালেঞ্জ নিচ্ছি, আমরা বিজেপিকে শূন্য করব। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেমন চাই বিরোধী শূন্য কংগ্রেস, বিরোধী শূন্য বিপক্ষ শূন্য দেশ, বাংলার মুখ্যমন্ত্রী চাই বিপক্ষ শূন্য। দিল্লির বিজেপি কিভাবে দেখে? যেন বিরোধী শূন্য থাকে, একদিনে রেকর্ড পরিমাণে সাসপেন্ড করে দাও। ঠিক একই রকম পশ্চিমবাংলায় অসাংবিধানিক মনোভাবে মুখ্যমন্ত্রী চলেন বলে বিরোধী শূন্য করতে চান। আমরা বলি না বিশ্বজগৎ পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। মানে শেখার কি আর শেষ আছে? রোজ কত কি শিখছি, আর তার অনেকটাই এই রাজনৈতিক নেতাদের সৌজন্যে। আপনারাও শিখছেন আমি জানি, আর তাই জন্য আজ অ্যাকচুয়াল শিক্ষক দিবসে তাদেরও একটু শুভেচ্ছা জানাই। আপনারা থাকছেন স্যার, কিন্তু থাকবেন তো বটে, কোন দিকে থাকবেন সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। ইনফ্যাক্ট আমরা কেন, আপনারা নিজেরাই কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আজ যে দলে থাকছেন কাল সেই দলে থাকবেন? এটা বলা যায়? আপনাদের তো মাঝে মধ্যেই দমবন্ধ লাগে, কখন কোথায় দমবন্ধ লেগে কোথায় আপনারা অক্সিজেনের সন্ধান পাবেন সেটা কি এখন থেকে বলা যায়? বলার জন্য আরও অনেক কিছু শিখতে হয় জানেন তো, বোঝার জন্যও শিখতে হয়। এই শেখাশেখির কাজটা হতে হতে কতগুলো যে আরও শিক্ষক দিবস পার হয়ে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। তো সে যাই হোক, যেটা বলছিলাম শেখার কথা, দেখুন আজ কি শিখলাম জানেন? দেখলাম মানে শিখলাম মহামৈত্র ওই তৃণমূল সাংসদ, মানে তার চারপাশে শুভানুধ্যায়ী, মানে মাইনাস শুভানুধ্যায়ী আর কি, মানে উল্টো দিক থেকে এরকম লোকজনের সাম্প্রতিককালে আমরা অনেক সন্ধান পেয়েছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই, এখন মনে হচ্ছে সেই দিকটা দলে ভারী করতে মমতা বালা ঠাকুরও ঢুকে পড়েছে। তৃণমূলেরই লোকসভার সাংসদ ওই মহামৈত্র,
তার বিরুদ্ধে তৃণমূলেরই রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নাকি নালিশ করেছেন। কারণ কিছুদিন আগে মহুয়া মৈত্র বলেছিলেন এই সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার বেলায় মতুয়ারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখাপেক্ষী, অথচ ভোট দেওয়ার বেলায় মতুয়ারা নাকি নিজেদের ভোটটাকে বিজেপিকে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, এটা বলার সময় তার কি মনে হচ্ছিল যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে একটা বার্তা সবাইকে দিলেন, এতে মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতি পাবেন? কিন্তু সেটা করতে গিয়ে তিনি যে ভোটের জায়গাটায় দলকে একটুখানি বিপাকে ফেলে দিলেন, সেটাও কি জেনে বুঝেই কথাগুলো বলেছিলেন? সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। তার না যায় আসতে পারে, কিন্তু দলের আসবে না এই গ্যারান্টিটা কি তিনি দিতে পারেন? দেখুন, মহুয়া মৈত্রের এই কথার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো মমতা বলা ঠাকুর চিঠিটা পাঠাবেন, এটাই তো স্বাভাবিক, কারণ মতুয়া মহাসংঘের প্রধান মমতা বলা। সেই জন্যই তিনি ওই কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। তার অভিযোগ, মহুয়া মৈত্র ওই মতুয়া ভাবাবেগে আঘাত করেছেন। এবারে এটা আপনি ভাবতে পারেন যে মতুয়া ভোট ব্যাংক ধরে রাখার তাগিদটা মমতা বলার বেশি, তা তিনি যে এই কথাটা বলবেন সেটা তো স্বাভাবিক। কিন্তু সেটা করতে গিয়ে তিনি যে নিজের দলের সাংসদের বিরুদ্ধে মুখ খুলবেন, এটা তো তখনই সম্ভব যখন যোগ বিয়োগের অঙ্কে তার মনে হবে ওই দলীয় সাংসদের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মতুয়া ভোটটাকে একজোট করে রাখা। মহুয়ার কথায় মতুয়ারা যে অপমানিত বোধ করতে পারেন, এটা প্রমাণ করে দিয়ে মমতাবালা তিনিও একটা কাজ করেছেন, বিজেপির সুবিধা করে দিয়েছেন। বিজেপির তো দুদিক থেকেই সুবিধা হয়ে গেল এক্ষেত্রে। কিন্তু এখানেই প্রশ্ন, বিজেপি নয়, মহুয়ার বিরোধিতা সবার আগে মমতাবালা করলেন কেন? এটা বুঝতে গেলে ঠাকুরবাড়ির রাজনীতিটা বুঝতে হবে। এই মুহূর্তে ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে 2 জন সাংসদ, 2 জন বিধায়ক। সাংসদ বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর, আর তৃণমূলের মমতাবালা ঠাকুর। বিধায়কও এক বিজেপির সুব্রত ঠাকুর আর তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। মানে সেদিক থেকে দেখতে গেলে ঠাকুরবাড়িতে রাজনৈতিক ভারসাম্য একদম সমান। প্রশ্ন হচ্ছে কতদিন আর দাঁড়িপাল্লায় বিজেপি আর তৃণমূলের ওজন সমান থাকবে কি? মানে যা শোনা যাচ্ছে, তৃণমূলের পাল্লার ওজন নাকি যে কোনো মুহূর্তে বাড়িয়ে দিতে পারেন সুব্রত ঠাকুর। সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী ওই শান্তনু ঠাকুরের দাদা, তিনি নাকি ইদানিং ভাইয়ের সঙ্গে যতটা বৈঠক করছেন তার থেকে অনেক বেশি বৈঠক করছেন মমতাবালার সঙ্গে। কারণ সুব্রত ঠাকুরের নাকি মনে হচ্ছে আগামী বিধানসভা ভোটে গাইঘাটা আসনে তাকে হারিয়ে দিতে পারেন শান্তনু। তাই ভেতরে ভেতরে তিনি তৃণমূলের দিকে ঝুঁকছেন, আর তাকে তৃণমূলের দিকে নিয়ে আসার কাজটা করছেন মমতাবালা ঠাকুর। কিন্তু আপাতত যেটা বোঝা যাচ্ছে, মহুয়ার সঙ্গে প্রয়োজনে সম্পর্ক খারাপ করে বা আরও খারাপ করে ঠাকুরবাড়ির রাজনীতিতে নিজের জায়গাটা আরেকটু স্ট্রং করলেন ওই তৃণমূল সাংসদ। মহুয়া মৈত্র একটা অনুষ্ঠানে যে কোনো একটা মিটিং এর ভিতরে যাই হোক কিছু একটা, ও সেখানে ঠাকুরের মতদের উপরে বলেছে যে মমতা ব্যানার্জির সুবিধা নেয় কিন্তু মতুয়ারা তাদের ভোটটা দেয় না। যেখানে যদি সে ধর্মীয় ভাবে কাউকে আঘাত করে, সেটা যারা তার আরাধ্য দেবতা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যারা ভক্তরা, তারা কেন মেনে নেবে? তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অল ইন্ডিয়া মতু মহাসংঘ সিদ্ধান্ত নিয়ে মিটিং করে তাকে দিদি আমাদের জন্য, মতুয়াদের জন্য অনেক কিছু করেছে, এবং সেই কারণের জন্য তাকে চিঠি দেওয়া হয়েছে যে যাতে মহুয়া এটাকে, মানে দিদি যাতে দেখে মহুয়া যেন এই ধরনের কাজ আর না করে। সমাজের প্রেসারে বলেছেন তৃণমূল কংগ্রেসের সব কালচার অ্যাপ্রুভড, তাই শিডিউল কাস্ট
নমশূদ্র মতুয়াদের যে ভাষায় আক্রমণ করেছেন, সেকুলারিজমের নামে শিডিউল কাস্ট, নমশূদ্র, মতুয়া এবং আমাদের তুলসী মালা, আচার মালাকে কাঠার মালা হিসেবে যারা বলছে, তাদের উত্তর সনাতনী জনতা 2026-এ দিয়ে দিই। দেখুন, এমনিতে মতুয়াদের মনোযোগ এখন দুটো জিনিসে, এক ভোটার তালিকার নিবিড় সমীক্ষা, আর দুই ওই অভিবাসন আর বিদেশি আইনের সংশোধনীতে যে সংশোধনীতে তাদের একটা সুবিধা হতে পারে সেইটার দিকে। ওই সংশোধনীটা বলছে 2024-এর 31শে ডিসেম্বরের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশের সংখ্যালঘুরা এদেশে এলে শরণার্থীর স্বীকৃতি পাবে। এবার এই দুটো জিনিসের বাইরে আর কোনো কিছুতে তাদের কি এখন মনোযোগ আছে? থাকতে পারে, তবে থাক বা না থাক, আমরা একটু শিক্ষকদের দিকে তাকাই। একটা সময় ছিল যখন ওই শিক্ষকদের পেশাটাকে লোকজন আদর্শ হিসেবে মানত, আর এখন ওই পূর্ব বর্ধমানে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয় রয়েছে, সেই কলেজের অধ্যক্ষের স্ত্রীর নাম মিলেছে ওই চাকরি চোরদের তালিকায়। ভাবা যায়, একজন অধ্যক্ষ যিনি মানে একটা পুরো ইনস্টিটিউশনের মাথা হয়ে বসে অসংখ্য ছাত্রছাত্রীর অভিভাবক সম, যাদের সবাইকে তিনি জীবনে সঠিক পথে এগিয়ে যাবার শিক্ষাটা দেবেন, যার নেতৃত্বে বাকি শিক্ষকরা তারা ছাত্রছাত্রীদের মধ্যে ওই রাস্তা দেখানোর কাজটা করবেন, তিনি নিজেই প্রথমে বেলাইনে চলে গেছেন, বেপথে চলে গেছেন। প্রথমে বিষয়টা জানাজানি না হলো, এখন কিন্তু বেশ চাউর হয়ে গেছে। মানে প্রিন্সিপালের স্ত্রী যদি ঘুরপথে টাকা দিয়ে শিক্ষক হয়ে যান, তাহলে প্রিন্সিপাল কথাটার মানে কি রইল? গোল্লা পেয়েও শিক্ষা হয়েছেন যারা, তাদের মধ্যে অধ্যক্ষের পরিবারও যদি পড়েন, তাহলে আর নতুন কথা কি? কলেজের যথারীতি শোরগোল পড়ে গেছে এবং যথারীতি অধ্যক্ষ মুখ খুলছেন না, কারণ নীতি আদর্শের ব্যাপার তো সবসময় মুখ খোলার মানে হয় না। তবে নীতি আদর্শের দিক থেকে পূর্ব বর্ধমানের মান রাখছে রাজনীতি। বিরোধীদের পাশাপাশি একযোগে সরব হয়েছে শাসক শিবিরও। এখানেই কাহানি মে টুইস্ট। এতদিন ধরে এই বিভিন্ন চাকরি চুরির ঘটনায় যাবতীয় আঙুল উঠেছে এই সরকারের আন্ডারে থাকা এসএসসির দিকে আর বিভিন্ন শাসক দলের নেতাদের দিকে, কিন্তু দেখুন, এত ভুল শেখানো, এত ভুয়ো শিক্ষক, এমনকি এরকম বেপথে যাওয়া প্রিন্সিপালদের আন্ডারে থাকা ছাত্রছাত্রী, তারা কিন্তু যে দলেই থাকুক তার ঊর্ধ্বে উঠে সঠিক জিনিসটা ভেবেছে। যেখানে সরকার অযোগ্যদের পাশে, তাদের যাতে চাকরি টাকরি অন্যভাবে হয়তো ঘন্টা বাজানোর চাকরি পান, পড়ানোটা হবে না, এটা তারাও বুঝতে পেরেছেন আর কি। সেখানে পূর্ব বর্ধমানের তৃণমূল নেতারা সমালোচনায় সরব হয়েছেন এই ঘটনা। অনেক না পাওয়ার মধ্যে না, এই কিছু লোক কিছু কিছু ক্ষেত্রে যে ওই মানে হিসেব নিকেশের বাইরে গিয়ে একটা নীতির জন্য বা একটা সঠিক রাস্তায় হেঁটে ফেলতে পারে, এখনও এটা একটা প্রাপ্তি বলে মনে হচ্ছে, জানেন তো। একজন প্রিন্সিপাল, তার বাড়ির লোক যদি হচ্ছে দাগি তালিকায় থাকে, তাহলে সাধারণভাবে ছাত্ররা কী শিখবে এই প্রিন্সিপালের কাছ থেকে? স্বভাবতই এনাদের উচিত শিক্ষা জগৎ থেকে নিজেদের সরিয়ে নেয়। এখানে প্রিন্সিপাল, আমি যা বলবো যে তিনি তৃণমূলের হয়তো এফকুপার মেম্বার ছিলেন, বর্তমানে তিনি নেই। তো ওখানকার লোকাল যে এমএলএ, তিনিও তার বিরুদ্ধেই কথা আমাকে জানিয়েছেন। তিনি কলেজে কিন্তু সঠিকভাবে কাজ করছেন না, কলেজ ঠিকভাবে চালাচ্ছেন না, এরকম অভিযোগ করা হয়েছে। এবং ফিনান্সিয়ালি তার অনেক কিছু সমস্যা তিনি করেছেন কলেজে, যেটা জিবির মেম্বারও আমাকে অনেকে রিপোর্ট করেছেন। কিছু টিচারও আমাকে বলেছেন তিনি সঠিকভাবে কলেজ কিন্তু চালাচ্ছেন না। তো এইভাবে যদি কলেজ চলে, আগামী দিনে কিন্তু কলেজ সাফার করবে। প্রথম কথা হচ্ছে প্রচণ্ড লজ্জা লাগছে এবং একই সাথে ধিক্কার জানাচ্ছি। যতদূর আমি শুনেছি, উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রিন্সিপাল অ্যাসোসিয়েশন ওয়েবকুপা। তো এখন যখন ব্যাপারটা জানাজানি হয়ে গেছে, ওনার পরিবারেই একজন দাগি শিক্ষিকা আছে, তো ওনার নৈতিক দায় পড়ছে এই বিষয়টা এসে জনসমক্ষে এসে জানাক। অবশ্যই একজন প্রিন্সিপাল কলেজের ধারক বাহক, মানে শিক্ষাক্ষেত্রের, তো তার ক্ষেত্রে যদি এই স্ক্যান্ডেল হয়, সেটা নিঃসন্দেহে অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। দেখুন, একজন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তিনি স্ত্রীর জন্য চাকরি কিনেছিলেন, আর আরেকজন শিক্ষকের আত্মহত্যার পেছনে অভিযোগ উঠছে যে তিনি এক নেতার অত্যাচারে আত্মঘাতী হয়েছেন। কেন? কারণ তার বিরুদ্ধে চোর অপবাদ দেওয়া হয়েছিল।
সেই গ্লানিতে ওই শিক্ষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। একটা শিক্ষক দিবসে কত রকম ভ্যারাইটিস শিক্ষার অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমরা, না? মুর্শিদাবাদের এই জলঙ্গির মৃত প্রধান শিক্ষক উজ্জ্বল সিংহ রায়ের স্ত্রী একটা ভয়ঙ্কর অভিযোগ করেছেন, জানেন? তার অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা এবং স্কুল পরিচালন সমিতি নাকি চোর অপবাদ দিয়ে ব্ল্যাকমেল করছিল। কত টাকা চাওয়া হয়েছিল জানেন? উনি যে অভিযোগ করছেন, 35 লক্ষ টাকা নাকি চাওয়া হয়েছিল তার অভিযোগ। এবং যত দেরি হবে তত নাকি টাকার অ্যামাউন্টটা বাড়বে, তাকে হুমকি দেওয়া হয়েছিল। বিশ্বাস করুন, ওনার স্ত্রীর এই অভিযোগগুলো শুনতে শুনতে গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছিল। কেউ চুরি করলে প্রশাসন আছে, আইন আছে, সেখানে না গিয়ে কেন টাকা চেয়ে রফা? আসলে পুলিশ প্রশাসনকে বাদ দিয়ে এটাই এখন সিস্টেমের শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। টাকা দিলে পরীক্ষা দিতে হবে না, টাকা দিলে চুরিটা চুরি থাকবে না, আর না দিতে পারলে হয় প্রমাণ করো যে চুরি করোনি, আর নয়তো হয়তো এই প্রধান শিক্ষকের মতো আত্মহত্যা করো। একজন প্রধান শিক্ষকে এভাবে চলে যাওয়াটা গোটা সমাজের সামনে একটা বড়সড় প্রশ্ন তুলে দিল। বামেরা যথারীতি এই ব্যাপারটার মধ্যে ঢুকে পড়েছে, রাজনীতি ঢুকবে তো বটেই। বলেছে তাদের অভিযোগ, মিড ডে মিলে চুরি করতে বাধা দেওয়াতেই নাকি এরকম চাপের মুখে ওই প্রধান শিক্ষককে ফেলে দেওয়া হয়েছিল। এবং এর জন্য যার দিকে অভিযোগের আঙুল, ওই তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য আইনুল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে এবং আইনুলকে গ্রেফতারও করেছে। এটাই সবথেকে ইম্পর্টেন্ট বিষয়। জলঙ্গির বিধায়ক কি বলেছেন জানেন? পরিচালন সমিতিতে ঢুকতে চেয়েছিলেন প্রধান শিক্ষক, এর বেশি তিনি আর কিছু বলতে পারছেন। আমরা বুঝতে পারছি বলতে অসুবিধাটা কোথায়। যে অসুবিধাটা ওই আগের ঘটনাটায় বেশ কিছু নেতা বর্ধমানের তারা কাটিয়ে উঠেছিলেন। সবাই তো আর এক রাস্তায় যেতে পারে না, একভাবে ভাবতেও পারে না, বাধ্যবাধকতা থাকে, স্থান কাল পাত্রের সঙ্গে সঙ্গে ব্যাপারগুলো বদলে যায়। তবে এটুকুনি আমরা বুঝতে পারছি কোন পথে এগোনোর শিক্ষা পাচ্ছি আমরা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।